পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণে কলকাতা থেকে যুক্ত হবেন রিপোর্টার সুব্রত আচার্য এবং স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সৈয়দ ইফতেখার। আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি সৈয়দ ইফতেখারের সঙ্গে। ইফতেখার, ধন্যবাদ রাব্বি। খেলা হবের স্লোগান তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের শুরুর দিকে। এই সময়টাই সেই চ্যালেঞ্জ লুফে নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও খেলা হবে স্লোগান দেন এবং এই খেলার আজকে চূড়ান্ত দিন। সেই চূড়ান্ত দিনের খেলায় শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শেষ হাসিটা তৃণমূল কংগ্রেসের দিকেই গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিপুল একটা বিজয় নিয়ে আসলো। এবং আমরা এই আসনগুলো একটু দেখব। এই আসনগুলো প্রথমে একটু দেখে নিচ্ছি। 2016 সালের নির্বাচনে মমতা তৃণমূল যে কটি আসন পেয়েছিল দেখা যাচ্ছে যে তার থেকেও বেশি আসন এবার পাওয়ার সম্ভাবনা তাদের রয়েছে এবং তারা 210টি আসন ইতিমধ্যে তারা পেয়ে গেছে এবং বিজেপির ঝুলিতে গেছে 80টি আসন এবং বাম কংগ্রেসের ব্যাপক ভরাডুবি হয়েছে, তারা মাত্র 2টি আসন নিজেদের বাগে আনতে পেরেছে। তো এখানে একটা বড় বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে 2016 সালের বিধানসভা নির্বাচন, যেটি গত নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির মাত্র 3টি আসন ছিল। সেই 3টি আসনে সেই 3টি আসন থেকে বিজেপি এবার 80টির মতো আসন বা 75টির মতো আসন নিজেদের কাছে এনেছে। তো এটি একটি বড় সাফল্য তাদের জন্য এবং তারা বিরোধী দল হিসাবে এখন আগামী 5 বছর ক্ষমতায় থাকবে এবং ক্ষমতাসীন দলদের সমালোচনা করবে এবং বিরোধী দল হিসাবে তারা কার্যক্রম পরিচালনা করবে এবং তৃণমূল কংগ্রেস থাক ক্ষমতায়। আমরা একটু সবচেয়ে হাই ভোল্টেজ যে জায়গাটা সেটা একটু দেখে নিতে যাচ্ছি। নন্দীগ্রাম নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার একসময়কার সাবেক সহকর্মী, সাবেক রাজনীতিক শুভেন্দু অধিকারী, এই দুজনের হাড্ডাহাড্ডি লড়াই, দিনভর নাটকীয়তা আমরা দেখতে পারলাম এবং এই নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন জানালো এখানে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন হেভিওয়েট নেত্রীকে শুভেন্দু অধিকারী হারিয়ে দিলেন এবং এটি একটি বড় চমক এই নির্বাচনের। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মমতা হেরে গেলেও তার জন্য ফিরে আসার সুযোগ থাকছে, তিনি মুখ্যমন্ত্রী থাকার সুযোগ পাবেন, কারণ আরও 2টি আসন রয়েছে। 292টি আসনে নির্বাচন হয়েছে, আরও 2টি আসনে নির্বাচনে হবে এবং সেই নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এছাড়া অন্য উপনির্বাচনেও তিনি দাঁড়িয়ে এসে 90 দিনের মধ্যে যদি জিতে আসেন তাহলে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন। এই সুযোগ বা এই সুবিধাটা তার রয়েছে। এবং আমরা এরপরে আরেকটু যাচ্ছি, পশ্চিমবঙ্গ ছাড়াও আরও 4টি রাজ্যে নির্বাচন হয়েছে। পশ্চিমবঙ্গ যেহেতু হাই ভোল্টেজ এবং ভারতের একটা সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, কিন্তু এই 4টি রাজ্যও কিন্তু মোটামুটি আলোচনার মধ্যে ছিল। সেই 4টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসামে বিজেপি এর আগে ছিল, আসামে বিজেপিও জয়লাভ করেছে, এখানে বিরোধী দল হয়েছে কংগ্রেস। এবং পুদুচেরিতে বিজেপি জয়লাভ করেছে, সেটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, এবং কেরালায় বামফ্রন্ট জয়লাভ করেছে। বামদের একমাত্র দুর্গ এখন ভারতে বলা যাচ্ছে কেরালা। এবং তামিলনাড়ুতে ডিএমকে এবং কংগ্রেস জোট জয়লাভ করেছে। এই ছিল বাকি 4টি নির্বাচন এবং আমি পশ্চিমবঙ্গ এবং বাকি 4টি বাকি 4টি রাজ্য নিয়ে সামগ্রিক একটা বিশ্লেষণ করবেন আমাদের সুব্রত আচার্য। তিনি আছেন পশ্চিমবঙ্গের কলকাতা থেকে, আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা সুব্রতর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। সুব্রত, সার্বিক অবস্থা নিয়ে বলবেন, যে নাটকীয়তা আমরা দেখতে পারলাম। ইফতেখার, আপনি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। দর্শকরা নিশ্চয়ই বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গ সহ বাকি যে 4টি বিধানসভা নির্বাচনের ফলাফল, সেই ফলাফল ইতিমধ্যেই সবার কাছে পৌঁছে গিয়েছে। আমি বাকি 4টি বিধানসভা নিয়ে এক্ষুনি বলবো না, আমি বলবো যে আপনার শেষ থেকে শুরু, যেখানে বললেন যে নন্দীগ্রামের যে সবার দৃষ্টিকোণ ছিল এবং দৃষ্টি ছিল নন্দীগ্রামের আসনটিতে কি হবে। সারাদিন চড়াই উতরাই পর কিন্তু শেষ পর্যন্ত নন্দীগ্রামে প্রায় 2000 ভোটের ব্যবধানে এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবেই বিজয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী এবং 2000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন আসে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হলে বিধানসভায় তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসবেন কি করে। সংবিধানে পরিষ্কার করে বলা আছে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নিতে পারেন এবং তিনি তার যে কোনো সেফ জোন, যে কোনো আসন থেকে, যে কোনো তার অন্য বিধায়কদের সরিয়ে দিয়ে অথবা পদত্যাগ করে সেই আসন থেকে তিনি 3 মাসের মধ্যে নির্বাচিত হয়ে আবার এখানে আসবেন, সেখানে কোনো সমস্যা হবে না। এখানে একটি বড় বিষয় যেটি বলছিলেন 2016 সালের নির্বাচনের যে অঙ্ক, সেই পাটিগণিতের অঙ্ক, মানে বিরোধীরা কত পেয়েছিল, তৃণমূল কংগ্রেস কত পেয়েছিল, সেই অঙ্কটা যদি আমি একটু ফিরে আসি, পশ্চিমবঙ্গে কিন্তু 2011 সালের পর থেকে শক্তিশালী বিরোধী ছিল না। বিরোধী বলতে তৃণমূল, বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট ছিল। 2016 সালেও তাই হয়েছে যে বামফ্রন্ট এবং কংগ্রেস মিলে কিন্তু 70টি আসন পেয়েছিল।
এবার কি হয়েছে, একটি শক্তিশালী বিরোধী দল হয়েছে, বিরোধী দল হয়েছে বিজেপি। কারণ তারা কিন্তু এখন প্রায় এখনো পর্যন্ত যে হিসেব তাতে কিন্তু 75-এর উপরে গিয়ে তাদের আসন সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে, যেখানে মাত্র 3টি আসনে তারা জয়ী থাকতে হয়েছে। এবং সেটি কিন্তু 5 বছরে তাদের জন্য, এটা বলবো যে বিরোধী দল হিসেবে, শক্তিশালী বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে এটি কিন্তু তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। আর সব মিলিয়ে যেটি বলার বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের মতো হ্যাট্রিক করে মুখ্যমন্ত্রী বসবেন, এবং তিনি কিছুক্ষণ আগে কালীঘাটে তার যে প্রতিক্রিয়া সেটি দিয়েছেন। তিনি কিন্তু খেলা হবে যে স্লোগানটি দিয়েছেন, সেটি কিন্তু আজকে খেলা শেষ হয়নি। যেটা আপনি বলছিলেন যে খেলার আজকে জয়, খেলা কিন্তু কালকে থেকে বা তিনি যখন শপথ নেবেন তার নতুন করে খেলা শুরু করতে হবে। কারণ তার সামনে এই মুহূর্তে কোভিডের মতো একটি মহামারী রয়েছে, কোভিড মোকাবেলা করতে হবে। আপনি জানেন যে 1 বছর ধরেই কোভিড সন্ত্রাস কিন্তু লন্ডভন্ড করে দিয়েছে পশ্চিমবঙ্গ সহ ভারতকে। সুতরাং আগামীতে তার নতুন সরকার কোভিড মোকাবেলায় কতটা পারদর্শী হয়, এবং এক্ষেত্রে মোদির কতটা সহযোগিতা পান। যদিও আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি যে মোদী সরকার ইতিমধ্যেই বলেছে পশ্চিমবঙ্গের নতুন সরকার তৃণমূল সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে চলমান যে কোভিড সংকট সেটি মোকাবেলা করবে। তবে আর যাই হোক, এটা আমি শুরুতেই আমি আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই, পশ্চিমবঙ্গের এই এবারের 2021-এর বিধানসভা নির্বাচন বলার অপেক্ষা রাখে না, বর্ণময় একটি নির্বাচন। আমার 2 দশকের সাংবাদিকতার অভিজ্ঞতায় 2000 সাল থেকে কলকাতায় সাংবাদিকতা করি, 4টি বিধানসভা 3টি লোকসভা নির্বাচন কভার করার অভিজ্ঞতা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বলতে পারবো এই নির্বাচনটি আমার সাংবাদিকতা জীবনের একটি উল্লেখযোগ্য অংশ, যেখানে সত্যিকার অর্থে প্রেডিকশন করার কোনো জায়গা ছিল না। বিজেপির পক্ষে দাঁড়ালে মনে হতো যে সত্যি বিজেপি ক্ষমতায় আসবে, তৃণমূলের পক্ষে দাঁড়ালে মনে হতো যে সত্যি তৃণমূল ক্ষমতায় আসবে। তো সার্বিকভাবে যে একটি বর্ণময় নির্বাচন, সেটি কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতের এবং গোটা বিশ্বের যারা গণতন্ত্র পছন্দ করেন, যারা নির্বাচনের দিকে তাকিয়েছিলেন, তারা কিন্তু ভীষণভাবে এই নির্বাচনটিকে এনজয় করেছেন। ইফতেখার। সুব্রত, আমার একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে বামদের যে ভরাডুবি, এই বিষয়টাকে আসলে রাজনৈতিক মহলে কিভাবে দেখা হচ্ছে, এবং বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে কতটুকু সহযোগিতা আসলে মমতা প্রশাসন পাবে, এবং তাদের ভূমিকাটা কি হতে পারে বিজেপির? সুব্রত, বামদের যে ভরাডুবি, এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিলাম, এবং বিরোধী দল হিসেবে যে নতুন বিরোধী দল পেল পশ্চিমবঙ্গবাসী। আপনি বলে দেন। আচ্ছা, আচ্ছা, ঠিক 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 হ্যাঁ। ইফতেখার, আরেকটি বিষয় যেটি অত্যন্ত প্রাসঙ্গিক, যে এই মুহূর্তে বাম এবং কংগ্রেস তাদের যে ভরাডুবি, তাদের কিন্তু ভবিষ্যৎ কি হবে সেটি কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ জানেন যে এবার কিন্তু রাজ্যের সাধারণ ভোটাররা কার্যত পক্ষে বাম ফ্রন্ট, কংগ্রেস এবং এই যে একটি ইসলামিক ফুরফুরা শরীফের দল আইএসএফ, এই তাদের মধ্যে জোট। এবং সবচেয়ে বড় কথা যে মূল প্রতিদ্বন্দ্বী এবার বিজেপি এবং তৃণমূলের বাইরে সাধারণ মানুষ কিন্তু বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ কে তারা কিন্তু ধর্তব্যের মধ্যে আনেনি, এবং তাদের কিন্তু রাজনৈতিক যে ভবিষ্যৎ, এই মুহূর্তে কিন্তু সত্যিকার অর্থে রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু বড় একটি প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। কারণ 34 বছর একটি দল ক্ষমতায় এসে 2011 সাল থেকে 2021 পর্যন্ত মোটামুটি তারা একটি অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ছিল। এখন কিন্তু 2021-এর যে রায় হলো, তাতে কিন্তু বাম এবং কংগ্রেসরা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ইফতেখার। ধন্যবাদ সুব্রত আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। সুব্রত আচার্য ছিলেন আমাদের সাথে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে নির্বাচনের সবশেষ ফলাফল জানানোর জন্য। আমরা ফিরে যাচ্ছি রাব্বির কাছে। ইফতেখার, আপনারা দারুণ আলোচনা করছিলেন, আমিও উপভোগ করছিলাম। একটা বিষয় যদি আমরা জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে মমতার বিজয়, কারণ এবার বিজেপি কিন্তু অনেক চেষ্টা করেছে তাদের এই অঞ্চলটা নিজেদের করে নিতে। সো এই বিজয় পুরো কেন্দ্রীয় রাজনীতিতে বা মোদির রাজনীতিতে কতটা প্রভাব বলে আপনার কাছে মনে হয়?
পুরোটা যদি আমরা বলি যে করোনা পরিস্থিতি আসলে সব কিছু ওলটপালট করে দিয়েছে মোদির জন্য, কারণ তিনি প্রায় পশ্চিমবঙ্গেই প্রায় 10 থেকে 12টা জনসভা করেছেন এবং প্রচুর মানুষ সেখানে হয়েছে। তো দেখে বোঝার উপায় ছিল না যে আসলে পশ্চিমবঙ্গে এতটা ভরাডুবি হবে আসলে আপনার মোদির। কিন্তু এটাকে আসলে যে ভরাডুবি বলবো তা না, কারণ 3টি আসন থেকে যারা 75টা বা 80টা আসন জয়লাভ করতে পারে এটি একটা বড় তাদের জন্য মাইল ফলক। এবং আগামীতে তারা হয়তো এবার বিরোধী দল, কিন্তু আগামীতে হয়তো বা তারা ক্ষমতায় আসতেও পারে, এটা তাদের জন্য মানে একটা নতুন প্রতিদ্বন্দ্বিতা। ইফতেখার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে এবং পশ্চিমবঙ্গ রাজনীতির সার্বিক বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য, এবং তার আলোচনার মাঝে কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।